ওয়েল তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বংপিন পিসি অ্যান্ড প্রথমেই জানাই সকলকে হ্যাপি রিপাবলিক ডে 75th রিপাবলিক ডে আজকে আমরা গোটা দেশ জুড়ে সেলিব্রেট করলাম। কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা কিন্তু খুব একটা শান্তিতে থাকতে পারছে না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যা কিছু চলছে আমাদের ফুটবলকে নিয়ে, সেখানে যারা ভারতীয় ফুটবল ফ্যান, যারা শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জার্সিটাকে অনেক বেশি করে প্রায়োরিটি দেয়, তারা খুব একটা খুশি না। বাট ঠিক আছে, ক্লাব ফুটবলে এখন খুশির মহল জারি রয়েছে, কিন্তু সেখানেও বেশ কিছু টান টান উত্তেজক ব্যাপার ঘটছে এবং কালকের ম্যাচটা থেকে অনেক কিছু বিষয় আমাদের সামনে এসেছে। আজকে কথা বলবো অনেক কিছু ব্যাপার নিয়ে, তার পাশাপাশি 28 তারিখে ফাইনাল রয়েছে, বাট সেই ফাইনালের আগে গরম হচ্ছে হাওয়া কীভাবে হচ্ছে অবশ্যই কথা বলবো। শুরু করবো ভিডিওটা যেটা দিয়ে, সেটা হচ্ছে কালকের ম্যাচটা। অনেকে হয়তো মিস করে গেছে দু চারটে বিষয়, আমাকে দু একজন ধরিয়ে দিয়েছে। থ্যাংক ইউ যারা পয়েন্ট সামনে এনেছো। আমি সবসময় মাথার মধ্যে রাখতে পারি না, হয়তো ক্লিক করেছিল, হয়তো ভুলে গেছি। কালকে ভিডিওতে বলা দরকার ছিল। সেটা হচ্ছে একটা কমেন্ট আছে আমার কাছে যে আকাশ মিশ্রা যদি সাসপেন্ড হয়, আকাশ মিশ্রা মোহনবাগান মুম্বাই ম্যাচে রেড কার্ড ডিরেক্ট দেখেছিল এবং তারপরে তাকে 3 ম্যাচ সাসপেন্ড করা হয়। সম্ভবত 26শে ডিসেম্বর বা 27শে ডিসেম্বর একটা ডেট, যেখানে মার্কাসের একটা টুইট আমাদের সামনে আসে, সরি এখন ওটা এক্স হ্যান্ডেল, একটা পোস্ট আমাদের সামনে আসে এবং সেখানে লিস্টন এবং আকাশকে নিয়ে কেউ প্রশ্ন করাতে উনি রিপ্লাই দিয়েছিলেন যে এই দুজন প্লেয়ার এবং তার সাথে গ্রেগ স্টুয়ার্ট, আপাতত স্টুয়ার্টের কথা বলে লাভ নেই, কারণ ছবিতেই নেই, ফিরে গেছে নিজের দেশে, সেখানে ক্লাব ফুটবলে অলরেডি তার জার্নিও স্টার্ট হয়ে গেছে। লিস্টন এবং আকাশ যেহেতু এই দুজনের 3 এবং 4টে করে ম্যাচে সাসপেনশন রয়েছে, তাদের সেই সাসপেনশনটা ক্যারি হবে সুপার কাপে বাই ডিফল্ট। কিন্তু যেহেতু তাদের সম্ভাবনা রয়েছে আমাদের এশিয়ান কাপ স্কোয়াডে থাকার, তো তাদের ক্লাব তারা কিন্তু এই দুজন প্লেয়ারকে সুপার কাপের জন্য রেজিস্ট্রেশন করাতে পারবে না, এবং তখনও আমাদের দেশের এশিয়ান কাপের যে স্কোয়াড, সেই স্কোয়াড কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি। তো তখনই আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে হয়তো এটাই রুল, কারণ আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি, যে ক্ল্যারিটি খুব কম, ফ্যানেদের সাথে ট্রান্সপারেন্সি খুব কম, যে রুলস কী রয়েছে, রেগুলেশনস কী রয়েছে, কোয়ালিফিকেশনের রুল কী রয়েছে, প্লেয়ার রেজিস্ট্রেশনের রুলস কী রয়েছে, লাস্ট ডেট কী রয়েছে, এটা কোনো দিনও যারা অর্গানাইজিং বডি রয়েছে, যে টুর্নামেন্টই হোক না কেন, সেখান থেকে পরিষ্কার করে জানানো হয় না। এটা খুব খুব খারাপ একটা ব্যাপার, বাট স্টিল হয় না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জার্নালিস্টদের মাধ্যমে জানতে পারি, এবং সেটা জেনে এসে ম্যাক্সিমাম যারা ভিডিও বানায়, যারা এই ফুটবলটাকে নিয়ে কন্টেন্ট তৈরি করে মানুষের কাছে নিয়ে যায়, তারা সেটা জানায়। তারপর যখন দেখা যায় যে সেটা নেগেটিভ হচ্ছে, তখন কিন্তু গালাগালটা খেতে হয় কাদের না, যাদের মুখটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো মেনে নিলাম, বাট এই পোস্ট কিন্তু আমাদের সামনে এসেছিলো, এটা এখনও অবধি অ্যাভেলেবেল রয়েছে, যারা চেক আউট করতে চাও তারা গিয়ে দেখতে পারো। বিষয় হচ্ছে যে কালকের ম্যাচের লাইন আপ অবশ্যই আমি দেখে খুব খুশি হয়েছিলাম, যে একদিকে মুম্বাই একটা ইয়াং টিম নিয়ে নামবে, ওড়িশা পুরো শক্তি রয়েছে, চলো মুম্বাই নিজেদের যে সিনিয়র প্লেয়ার রয়েছে তাদেরকে ফেরত পেল, মেহতাবকে শুরু থেকে নামিয়েছিল, বাকিরা বেঞ্চে স্টার্ট করেছিল। কিন্তু একটা প্লেয়ার, ভাই আকাশ মিশ্রা, আমি কালকে কমেন্ট পাই যে দাদা আকাশ মিশ্রা যদি রেড কার্ডের সাসপেনশনের আওতায় থাকে, তাহলে এই ম্যাচে বেঞ্চে তার নাম অফিসিয়ালি এলো কীভাবে? অফিসিয়ালি তো আসার কথা ছিল না, কারণ তার রেড কার্ডের সাসপেনশন এখনও কমপ্লিট হয়নি, এবং মার্কাসের টুইট মোতাবেক এই দুজন প্লেয়ারকে, আকাশ বা লিস্টন, তাদেরকে রেজিস্ট্রেশন করানোর কথা না, বা তাদের রেজিস্ট্রেশন করলেও কিন্তু তাদের সাসপেনশন কোনোভাবে বাইরে বেরিয়ে যাচ্ছে না। অবশ্যই এটা একটা বিরাট বড় গলদ হয়েছে, কিন্তু এর অ্যান্সার দেবে কে? আকাশ মিশ্রা সাসপেনশন কিন্তু এখনও অবধি বাকি রয়েছে, সেটা অবশ্যই আইএসএলে তাকে ভুগতে হবে, সেটা কাটাতে হবে। কিন্তু কালকে সবার নজর এড়িয়ে আকাশ মিশ্রার নাম টোটাল স্কোয়াডের মধ্যে এলো কীভাবে, সাবস্টিটিউট লিস্টে তার নাম জলজল করে উঠে এলো কীভাবে, এটা কিন্তু এখনও অবধি আমাদের অজানা। এর উত্তর কারা দেবে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সকে? এর উত্তর বা এর এগেনস্টে কমিটির অ্যাকশনস কী হবে, সেটা জানার জন্য কিন্তু ফ্যান্সরা ওয়েট করে থাকবে। এবার যদি কাট টু দ্য লাস্ট পার্ট যাই ম্যাচের, যেখানে একটা উত্তক্ত পরিবেশ তৈরি হয়, 3 জন প্লেয়ারকে লাল কার্ড দেখতে হয়, বাট তারপর যে মুভমেন্টগুলো ক্যামেরার বাইরে থেকে গেছিলো, সেখানে পরবর্তীকালে রাত্রের দিকে ছবি আসে, এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করো সেখানেও দেখেছো যে একটা ছবি পোস্ট হয়, যেখানে দেখা যায় যে রস্টিন গ্রিফিথস অবশ্যই লাল কার্ড দেখেছে, মাঠের মধ্যে খুব খারাপ আচরণ করেছে, বেরিয়ে যাওয়ার সময়ও ফ্যানেদের সাথে খারাপ আচরণ করেছে, তার যে আঙুলের জেস্চার সেটা কখনোই ঠিকঠাক ছিল না, হয়তো তার জন্য তার শাস্তি আসবেই। পরবর্তী ক্ষেত্রে আমরা গুরকিরাজ সিংয়ের ভিডিও দেখি, তাকেও ডাবল ইয়েলো দেখে বার করে দেওয়া হয়, এবং যখনও বেরিয়ে যাচ্ছে, অ্যাওয়ে ফ্যান্স রয়েছে তারা, যে ফ্যান্সরা ছিল, অপোনেন্ট ফ্যান্স রয়েছে, তারা বু করছিল। এটা বহু দেশে হয়, বহু জায়গাতে হয়, কিন্তু প্লেয়ারের যে হ্যান্ড জেস্চার ছিল, এটা কখনোই একজন ইয়াং প্লেয়ারের থেকে, একজন আন্ডার 23 প্লেয়ারের থেকে, এবং অবশ্যই ফিউচার প্রসপেক্ট বলা একজন প্লেয়ারের থেকে কখনোই এক্সপেক্টেড না। আমার মনে হয় যে সিনিয়র যারা রয়েছে, যারা বহুদিন ধরে ইন্ডিয়ান ফুটবলটাকে সার্ভ করছে, তাদের দেখে গুরকিরাজ সিংয়ের ভীষণভাবে শেখা দরকার রয়েছে। আমি ভিডিওতে তুলে ধরলাম না যে ওর হ্যান্ড জেস্চার কী ছিল,
একটা ভিডিও রয়েছে ইউটিউবে অ্যাভেলেবেল, মোস্ট প্রবলি এক্সট্রা ফুটবল ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা কালকের ম্যাচের এই ইনসিডেন্টগুলো দেখে নিতে পারো। বাট এর সাথে আরও একটা বিষয়, যে রস্টিন গ্রিফিথস যখন লাল কার্ড দেখে বেরিয়ে যাচ্ছিল, তার সাথে ওড়িশা এফসি বেঞ্চের কোনো একজন স্টাফ, কোনো কোচিং স্টাফ বা কোনো মেডিকেল স্টাফ, তার সাথে ঝামেলা হয় এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে পিটার ক্র্যাটকি তাকে বের করার জন্য রেডি হয়ে এসেছিলেন যে ঠিকঠাকভাবে পাঠিয়ে দেওয়া যায় যাতে কোনো ঝামেলা আর এক্সট্রা না হয়, কিন্তু ওখানে এন্ট্রি নেন সের্জিও লোবেরা এবং সরাসরি তাকে কিন্তু দেখা যায় যে রস্টিন গ্রিফিথসের কলার ধরতে এবং তাকে কলার ধরে বার করে দেওয়ার যে ভঙ্গি, এটা কিন্তু ভিডিও ফুটেজে পরিষ্কারভাবে উঠে আসে। বাট একইভাবে সেই ফটোতে দেখা যায় যে রেফারির যে ফেস রয়েছে, রেফারির যে ফেস অ্যাঙ্গেল রয়েছে, সেই ডিরেকশন কিন্তু রয়েছে সেই ইনসিডেন্টের দিকে। বাট সেই ইনসিডেন্ট দেখার পরেও কিন্তু সের্জিও লোবেরা কার্ড দেখেছেন বলে আমাদের মনে হয়নি। তো এই যদি ইনসিডেন্ট হয়, এই ধরনের যদি মিসবিহেভ কোনো কোচের তরফ থেকে আসে, বাট তার এগেনস্টে রেফারির কোনো ডিসিশন না নেন, তাহলে বুঝতে হবে যে বহু জল কিন্তু বহু জায়গাতে মেশানো অলরেডি হয়ে গেছে। ডিসকাস বেশি করে লাভ নেই, কারণ পরশু দিনকে ফাইনাল রয়েছে। অবশ্যই বাঙালি হিসাবে আমি 100 বার বলছি, চাইবো এখানে আর কোনো ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স হিসেবে আলাদা করে সেন্টিমেন্ট কাজ করবে না। অবশ্যই যখন এএফসি কাপের মঞ্চ হবে ওড়িশা এফসিকে বুক বাজিয়ে সাপোর্ট করব, বাট পরশু দিনের যখন ম্যাচ হবে বাঙালি হিসাবে বুক ফুলিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে সাপোর্ট করব, কারণ ওই ম্যাচটা ওড়িশাকে হারানো ইস্টবেঙ্গলের দরকার রয়েছে। প্রথমবারের মতো সুপার কাপ কলকাতায় আসা ভীষণভাবে দরকার রয়েছে। বাট এর বিরুদ্ধে এই ধরনের প্লেয়ার এবং কোচেদের ডিসিপ্লিনারি যে মিসবিহেভ রয়েছে, তার এগেনস্টে কী ধরনের অ্যাকশন এআইএফএফ নিয়ে আসে সে অপেক্ষায় কিন্তু আমরা থাকবো। হয়তো এটা নিয়ে কথা হবে, হয়তো এটা নিয়ে মিটিং হবে, কারণ ফ্যানরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে শুরু করেছে, যেভাবে অফিসিয়ালসদের ট্যাগ করতে শুরু করেছে, নিশ্চিতভাবেই ফ্যানরা কিন্তু অ্যান্সার পাবে। এরপর যদি কথা বলি যে বিষয়টা নিয়ে, সেটা অবশ্যই কিন্তু পরশু দিনের ম্যাচ, এবং সেই নিয়ে কিন্তু ভীষণভাবে আবহাওয়া গরম হচ্ছে। না, আমি আবহাওয়া গরম করতে আসিনি, আমি শুধু এইটুকু বলতে এসেছি যারা এখান থেকে খেলা দেখতে যাবে, যারা আমার অন্তত এই ভিডিওটা দেখছো, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। দরকার হলে আমি তাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতে পারি যে ম্যাচটা দেখো, 90 মিনিট ম্যাচটা এনজয় করো। অবভিয়াসলি এখান থেকে বসে আমরা সবাই চাইবো ইস্টবেঙ্গল ম্যাচটা জিতুক, তোমরাও মাঠে বসে চাইবে। ম্যাচ জেতা হারা, ট্রফি পাওয়া না পাওয়া পার্ট অফ লাইফ, সেটা চলতেই থাকবে। বাট কোনোভাবে দয়া করে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনাতে নিজেকে জড়িও না, কারণ একটা ম্যাচ, একটা 90 মিনিট, একটা ট্রফি হয়তো তোমার লাইফে, ক্লাবের লাইফে আবারও ফিরে আসবে। বাট কোনো ঘটনার মাধ্যমে তুমি যদি নিজেকে জড়িয়ে ফেলো, তাহলে কিন্তু সেই যে বাজে ব্যাপারটা তারপরে হতে থাকবে, সেটা কিন্তু আর সেই মুহূর্তটা তুমি কোনোদিনও ব্যাক করতে পারবে না যে ওখানে আমি একটু শান্ত থাকলে বোধহয় ভালো হতো। তো আমার এটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকের জন্য, বা এটা ধরতে পারো যে সাজেশন থাকবে যারা আমার থেকে ছোট তাদের জন্য থাকবে, যে প্লিজ নিজেকে সেই সমস্ত ঝামেলা থেকে দূরে রেখো, ম্যাচটা এনজয় করো। ট্রফি জিতলে অবশ্যই নাচতে নাচতে আনন্দ করতে করতে বাড়ি ফেরো, হারলে দুঃখ করে দরকার হলে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরো, তাও ঠিক আছে, কিন্তু দয়া করে কোনো ঝামেলার মধ্যে যেও না। কারণ অলরেডি দুটো ফ্যান বেসের মধ্যে কিন্তু বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ঝামেলা শুরু হয়েছে রিগার্ডিং দ্য টিকিট সেলিং, টিকিট ডিস্ট্রিবিউশন। কারণ এটা যারা টিকিটের দায়িত্ব ছিল, তাদের কিন্তু মাথায় রাখা দরকার ছিল যে দুটো হাই ভোল্টেজ ফ্যান বেস যখন মাঠে যাবে, দুটো ভালো টিম যখন ফাইনালে গিয়ে পৌঁছেছে, এবং অবশ্যই ওড়িশার ঘরের মাঠে খেলা হচ্ছে, ওড়িশায় ফাইনালে পৌঁছেছে, এটা যদি এবিসিডি অন্য কোনো টিম যেত প্রবলেম হতো না। যেহেতু ওড়িশা ঘরের মাঠের একটা সাপোর্ট ভীষণভাবে পাবে, তো সেই ক্ষেত্রে প্রথম থেকে কিন্তু যেভাবে ডার্বিতে টিকিটটা ডিস্ট্রিবিউট হয়েছিল, যেভাবে পুরো স্ট্যান্ড আলাদা হয়েছিল, এটা কিন্তু টিকিট কর্তৃপক্ষ এবং এআইএফএফের প্রথম থেকে দরকার ছিল যে স্ট্যান্ডগুলোকে আলাদা করে দেওয়া, পুরো ডেডিকেটেড স্ট্যান্ড দেওয়া, যাতে শুরু থেকে যারা টিকিট কাটছে তারা শুরু থেকে সেই অ্যাওয়ারনেসটা নিয়ে টিকিট কাটতে শুরু করে। বা টিকিট যখন কাটা শুরু হয় তখন দেখা যায় যে কারোর জন্য কোনো স্ট্যান্ড অ্যালোটেড নেই। ন্যাচারালি যেখানে ওড়িশা এফসি ফ্যানরা বসে তারা সেই স্ট্যান্ড কাটতে শুরু করে, বাট ইস্টবেঙ্গল ফ্যানেদের পক্ষে সবটা বোঝা সম্ভব না, এবং সংখ্যায় কিন্তু অনেক বেশি ইস্টবেঙ্গল সমর্থক পরশুদিনকে ম্যাচে যাচ্ছে, এবং অনেকেই কিন্তু স্ট্যান্ডের যেটা ওড়িশা এফসি ফ্যানেদের স্ট্যান্ড রয়েছে সেখানে টিকিট কাটতে শুরু করে, এবং তারপরেই ঝামেলাটা সোশ্যাল মিডিয়াতে এসে গড়ায়, এবং পরে টিকিট জেনি তারা কিন্তু ব্যাপারটাকে রিকভারি করেছে, এবং তারা অলরেডি পোস্ট করতে শুরু করে দিয়েছে তাদের যে টিকিট হ্যান্ডেলস রয়েছে সেখানে, যে দুটো স্ট্যান্ড কিন্তু আলাদা হয়েছে, কমন স্ট্যান্ডও রয়েছে। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে কোনোভাবে অশান্তির মধ্যে যাওয়ার দরকার নেই, ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। প্লিজ ম্যাচটা দেখো, এনজয় করো, বাইরে যাচ্ছ, ঘরের ছেলে ঘরে ফিরে এসো, দ্যাটস ইট। অ্যান্ড লাস্ট অবশ্যই শেষ করবো দুটো বিষয় দিয়ে। এক হচ্ছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেকে জানতে চেয়েছে নিখিল পূজারির ডিল নাকি ডান হয়ে গেছে, বহু জায়গাতে শোনা যাচ্ছে।
বাট বিলিভ মি অনেস্টলি বলছি এখনও অবধি আমি জানি না, হতে পারে হয়তো ভেতরে ভেতরে যাদের কাছে খবর রয়েছে ঠিক আছে, বাট নিখিল পূজারি অবশ্যই অ্যাডভান্স স্টেজে রয়েছে। আরও বেশ কিছু ক্লাব সেখানে অবভিয়াসলি রয়েছে, বিশেষ করে মুম্বাই সিটি এফসি রয়েছে, বাট ইস্টবেঙ্গল এখনও অবধি ফ্রন্ট রানার। আগামী যে সময়টুকু আর পড়ে রয়েছে 5 দিনের মতো, যা কিছু হওয়ার সেখানেই হয়ে যাবে, দেখা যাক কী হয়। একইভাবে কিন্তু আরও একটা চান্স রয়েছে, এটা আগাম বলে রাখতে পারি, যেভাবে চিংলিনসানা সিং তার কন্ট্রাক্টকে টার্মিনেট করে বেরিয়ে গেছে, এনওসি পেয়ে গেছে এএফএফ থেকে, সেটা কিন্তু নিখিল পূজারিও করতে পারে। বাট সেটা হওয়ার পর কোন ক্লাবে যাবে, কোথায় ভালো স্যালারি অফার পাবে, সেটা কিন্তু অবশ্যই পরে দেখতে পাওয়া যাবে। অ্যান্ড লাস্ট থিং, অবশ্যই মোহনবাগানের ক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছে যে দুটো ব্যাপার, এক হচ্ছে কোনো রকম ডোমেস্টিক প্লেয়ার আপাতত আসছে কিনা, যে ডিমান্ডগুলো ছিল সেন্টার ব্যাক এবং লেফট উইং ব্যাকের ক্ষেত্রে, সেইভাবে খুব একটা মুভ কিন্তু হচ্ছে না। কারণ এখানে দুটো ব্যাপার রয়েছে, এক, যে ধরনের প্লেয়ারদের টার্গেট করা হয়েছিল সেখান থেকে খুব একটা রেসপন্স পাওয়া যায়নি, বা সেইভাবে খুব একটা হাওয়াস আপাতত মুভ করতে চাইছেন না। সানার ডিলটাও কিন্তু এই মুহূর্তে ভেস্তে যাওয়ার পর্যায়ে চলে গেছে, মানে ওটা হাতছাড়া হয়ে গেছেই বলা চলে। আর মোহনবাগানেরও সেইভাবে খুব একটা দরকার নেই, যেহেতু আনোয়ার আলী ফিট হয়ে উঠছে, রাজ ভাস্কর নিজেকে অলরেডি সিনিয়র টিমের সাথে মানিয়ে নিয়েছে, তো কোথাও সেই ব্যাপারগুলো অলরেডি এখানে ক্যাটালিস্টের কাজ করেছে বলা চলে। এবং দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে অ্যান্থনি লোপেজ হাভাস, তিনি আপাতত যে টিম রয়েছে, যে আপাতত সিস্টেমটা রয়েছে, সেটাকে নিয়েই তিনি কাজ করতে চাইছেন। এবং এর সাথে বিদেশি বদলের খবর, অবশ্যই ব্রেন্ডন হামিলের সাথে ইন্দোনেশিয়ার ক্লাবের অফার ছিল, এটা ঠিক কথাই, বাট তাকে কোথাও মোহনবাগান ছাড়ার মতো খুব একটা প্ল্যানিং আপাতত করেনি, কারণ যতক্ষণ না তার পরিবর্তে যে প্লেয়ার রয়েছে সেটা কনফার্ম হচ্ছে। কারণ এই ডিলটা 31 তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, কারণ হামিলকে ছাড়তে গেলে 31 তারিখের মধ্যে ডিসিশন নিতে হবে, তাকে কিন্তু ইন্দোনেশিয়ার ক্লাবে পাঠাতে হবে। যদি সেটা 31 তারিখের মধ্যে নতুন প্লেয়ারের ডিল কনফার্ম না হয়, তাহলে হয়তো কোনো বিদেশি বদল সম্ভবত হচ্ছে না। যে 6 জন রয়েছে সেই 6 জনকে নিয়েই হয়তো হাওয়াস এগোতে চাইবেন। তবে অবশ্যই হাওয়াসের পছন্দে 2-3 জন প্লেয়ার ছিল, তাদের কিন্তু ক্লাবের তরফ থেকে যোগাযোগও করা হয়, কন্ট্যাক্টও করা হয়, বাট সেটা খুব একটা এগোয়নি। তার মধ্যে একটা নাম সামনে বেরিয়ে আসে, জুনিয়র মোরেনো, ব্যাস এই অবধি। এর বাইরে খুব একটা ডেভেলপমেন্ট নেই। কিন্তু আমার যেটা মনে হয়, এখানে আমি আমার জাস্ট একটা পার্সোনাল ওপিনিয়ন 30 সেকেন্ডের দেবো, যে টিমটা রয়েছে সেই টিমে যা চোট আঘাত মোটামুটি ছিল সেইগুলো রিকভার হয়ে গেলে, এবং যে বিদেশি প্লেয়ার রিক্রুটমেন্ট হয়েছিল হাওয়াসের সিস্টেমে, যদি তারা নিজেদেরকে ফিট করতে পারে, যদি তাদের ফর্ম ফিরে আসে, যদি টিম কম্বিনেশন ঠিকঠাক হয়, এবং ড্রেসিং রুমের যে পরিবেশটা, যেটা নিয়ে বারবার কথা বলেছি, যে কিছু একটা মনে হচ্ছিল যে সামথিং ইজ নট গুড, সেটা যদি হাওয়াস ফিরিয়ে আনতে পারেন, তাহলে এই টিমটা কিন্তু ক্লিক করবে। কারণ এই টিমটার মধ্যে সব মশলা রয়েছে, প্রত্যেকটা পজিশনে ভালো ভালো প্লেয়ার রয়েছে, প্রপার ব্যাকআপ রয়েছে, প্রবলেম নেই। হয়তো ফেরান্দো ঘেঁটে গেছিলেন পুরো সিস্টেমটা নিয়ে, সেটা যদি হাওয়াস ব্যাক করে আনতে পারেন, তাহলে আমার মনে হয় যে টিমটার ঘুরে দাঁড়াতে, আবারও টপ 2 বা টপ 3-তে ফাইটে উঠে আসতে 2-3টে ম্যাচের মধ্যে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। দেখা যাক কী হয়। ডার্বিটা কিন্তু ভীষণ বড় পরীক্ষা হাওয়াসের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ কুয়াদ্রাতের কাছে পরশু দিনের পরীক্ষা, তারপর আবার ডার্বির পরীক্ষা রয়েছে। দেখা যাক, জমে যাবে। 31 তারিখ থেকে যখন আইএসএল রিজিউম হবে, সন্ধ্যে 7:30 থেকে খেলাগুলো চালু হবে, আবার জমে যাবে। তো এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করতে থাকো। হয়তো সব কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না, সরি ফর দ্যাট, বাট কমেন্ট আমি পরে সময় করে হলেও পড়ি, নেগেটিভগুলোকেও পড়ি, পজিটিভগুলোকেও পড়ি। থ্যাংক ইউ। আর দিতে থাকো সেই কমেন্ট, নিজেদের ওপিনিয়ন দিতে থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।